আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের কাছে কয়েকশো অভিযোগ জমা পড়েছে। প্রত্যেকটা অভিযোগই কিন্তু একটা মামলা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার ধরনটা বাংলাদেশের প্রচলিত আদালতে যে সমস্ত মামলা হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। কয়েক হাজার অভিযোগ মিলে আমরা হয়তো একটা মামলা করব। 2000 মানুষ শহীদ হয়েছে, 25,000 মানুষ আহত হয়েছে, তাহলে 25,000 লোক প্রত্যেকে যদি একটা করে মামলা করে, 2000 শহীদ ফ্যামিলি যদি একটা করে মামলা করে, তো 27,000 মামলা হবে। এখানে কিন্তু সেভাবে মামলা করার প্রয়োজন নেই। গণহত্যা যদি হয়, মানবতা বিরোধী অপরাধ যখন হবে, প্রত্যেকটা মার্ডারকে আলাদাভাবে প্রমাণ করার প্রয়োজন নেই। ঘটনাগুলোর জন্য পরিকল্পনা করেছেন যাকে কেন্দ্র করে এগুলো হয়েছে, যারা মূল নির্দেশদাতা, যারা এগুলোকে পেট্রোনাইজ করেছে, সেই টপ ব্রাসেস, তাদের বিচারটা আমরা করবো। এখানে হাজার হাজার মানুষের বিচার করলে তো যুগের পর যুগ সময় লাগবে। দেশে বাইরে পালিয়ে গেছে খুব বেশি সংখ্যক নয়। প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী, সে পালিয়ে আছে, বাট অনেকেই দেশের মধ্যে আছে যারা কেউ গ্রেপ্তার হয়েছেন, অনেকেই গ্রেপ্তার হওয়ার প্রক্রিয়ার মধ্যে হয়তো আছেন। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারবেন। কিন্তু দেশের বাইরে পালিয়ে থাকলে যে আনা যাবে না তা কিন্তু নয়। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে অগ্রাধিকার ভিত্তিতে যে 3টি কার্যক্রম রাখা হয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। 2 নম্বর হচ্ছে প্রশাসনিক এবং রাষ্ট্র সংস্কার বা মেরামত, এবং 3 নম্বর যে অগ্রাধিকার বলা হচ্ছে সেটি হচ্ছে গত রেজিমে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে, বিশেষ করে জুলাই ম্যাসাকারের সময় বা জুলাই গণহত্যার সময় যে ব্যাপক হারে ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যা সহ গত রেজিমে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে তার বিচার করা। এই বিচার কার্যক্রম কিভাবে সম্পন্ন করা হচ্ছে বাংলাদেশে, সেই বিষয় নিয়ে আজকের টাইম পলিটিক্সের এই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে এই স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সাথে এসে হাজির হয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাকে প্রথমত যুক্তরাষ্ট্রে স্বাগত জানাচ্ছি, এবং দ্বিতীয়ত আজকের অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব তাজুল ইসলাম। দর্শক, আমরা যেটি বলছিলাম যে গণহত্যার বিচার কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, এবং এটি যেহেতু একেবারেই নতুন কোনো অভিজ্ঞতা নয়, গত রেজিমে একটি বিচার হয়েছে, সেই বিচারের নামে নানান ধরনের অভিযোগ আছে। বিচারের নামে অবিচার হয়েছে কিনা, বিচারের নামে এক ধরনের আরোপিত বিচার হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু যেহেতু এই ট্রাইব্যুনালটি গত রেজিমেই হয়েছে, এবং এই ট্রাইব্যুনালেই আসলে গত রেজিমে যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে সেই গণহত্যার বিচার হবে। এবং সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে, এই ট্রাইব্যুনালে জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম এর আগে তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছেন, এখন তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে কাজ করবেন। সুতরাং তার এই ট্রাইব্যুনালে তার জানাশোনা আছে, ব্যাপক বোঝাপড়া আছে। সুতরাং তার কাছ থেকে নতুন অভিজ্ঞতায় কিভাবে তিনি কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবার সুযোগ পাবো। জনাব তাজুল ইসলাম, আপনার কাছে অনেক প্রশ্ন, আমাদের অনেক কিছুই জানবার রয়েছে। আমার মনে আছে আপনার সঙ্গে আমরা বাংলাদেশ থেকেই আপনাকে যুক্ত করতে চেয়েছিলাম এই অনুষ্ঠানে, কিন্তু আপনার ব্যস্ততা এবং অন্যান্য কারণে সেটি সম্ভব হয়নি। আজকে আপনি এখানে এসেছেন যুক্তরাষ্ট্রে, সেজন্য আমরা এই সুযোগটি গ্রহণ করছি। প্রথমত আমি যদি বললাম যে গত রেজিমে আপনি এই ট্রাইব্যুনালেই আসামি পক্ষকে ডিফেন্ড করেছেন, এখন আপনি ঠিক উল্টো জায়গায়, অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আপনি দায়িত্ব পালন করা শুরু করেছেন, ইতিমধ্যে আপনি কাজ শুরু করে দিয়েছেন। আমি যেটি জানতে চাইব প্রথমে, এই দুটো জায়গায় কাজ করার, মানে একেবারে অপোজিট জায়গায় কাজ করবার, মানে চারিত্রিকভাবে দুটি কাজের চারিত্রিকভাবে কি বৈশিষ্ট্য আছে, সেটি যদি প্রথমে একটু বলেন, অভিজ্ঞতার ব্যাপারটি। প্রথম কথা হচ্ছে যে এখানে ট্রাইব্যুনালটা আমার কাছে নতুন নয়, আমরা ডিফেন্স সাইডে করেছি এবং আমরা জানি যে প্রসিকিউশন কিভাবে এখানে কাজ করে। আইনজীবী হিসেবে আমাদের দুপক্ষেই কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা কখনো ডিফেন্স সাইডে, কখনো প্রসিকিউশনের না থাকলেও বাদীপক্ষের অনেক মামলায় আমরা সুপ্রিম কোর্টে বা বিভিন্ন জায়গায় আমরা মামলা পরিচালনা করি। সুতরাং মামলা পরিচালনার ক্ষেত্রে এটা আমাদের জন্য নতুন কিছু নয়। তবে দায়িত্বের দিক থেকে বলতে পারেন যে ওই ট্রাইব্যুনালে যখন 2010 থেকে শেখ হাসিনা গভর্নমেন্টের শেষ সময় পর্যন্ত যে ট্রাইব্যুনালটা ছিল, সেই ট্রাইব্যুনালে 2014 সাল পর্যন্ত আমি অ্যাক্টিভলি কাজ করেছি এবং সেখানে ডিফেন্সের পক্ষে কাজ করেছি।
কিন্তু আজকের নতুন বাস্তবতায় আমার ক্লায়েন্ট হচ্ছে রাষ্ট্র এবং এই রাষ্ট্রের জনগণ, যারা বাদী হয়ে তদানীন্তন সেই স্বৈর শাসক এবং তাদের যে অ্যাট্রোসিটি, তাদের যে মানবতা বিরোধী অপরাধ, তাদের বিচারের যে প্রসিকিউশন টিম, সেখানে আমাকে চিফ হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি জাতির কাছে কৃতজ্ঞ যে আমাকে এত বড় একটা দায়িত্ব আমার প্রতি আস্থা রেখে রাষ্ট্র সরকার আমাকে দিয়েছেন। আমরা মনে করি যে আগের ট্রাইব্যুনালের আমলে এই ট্রাইব্যুনালকে নিয়ে অসংখ্য বিতর্ক ছিল এবং সেগুলো বিতর্কগুলো জাতির কাছে, দুনিয়ার কাছে আমরাই কিন্তু তুলে ধরেছি কোন কোন জায়গায় সমস্যা ছিল। আজকে জাতির সামনে আমরা একটা নতুন পরিবেশে, নতুন বাস্তবতায় বাংলাদেশ নতুন বিপ্লবের মাধ্যমে, নতুন স্বাধীনতার মাধ্যমে একটা নতুন চরিত্র নিয়ে জাতির সামনে হাজির হয়েছে, অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে। এবং এই প্রত্যাশা, জাতির একটা বড় প্রত্যাশা হচ্ছে যে অতীতের যে কালো অধ্যায়গুলো কোনোটার পুনরাবৃত্তি যাতে না হয়। এবং সে কারণে এইখানে বিচারটা অসম্ভব রকমের নিরপেক্ষ হওয়া প্রয়োজন। যে সমস্ত কলঙ্কের দায়ে এই ট্রাইব্যুনালের আগের অংশটুকু কলঙ্কিত হয়েছিল, এটাকে আর কখনো ঘটতে দেয়া যাবে না। এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ, যে আমরা এই ট্রাইব্যুনালের ইমেজটাকে ধরে রেখে কিভাবে ইমেজটাকে পুনরুদ্ধারের মাধ্যমে কিভাবে আমরা এই বিচার প্রক্রিয়াটা শেষ করব। যে এখানে নিরপেক্ষতার মাধ্যমে বিচার প্রক্রিয়া হবে, ন্যায় বিচার হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচার হবে, সেটা ইনশিওর করা, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এই জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সময়ে যে অপরাধ হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, 56,000 বর্গমাইল জুড়ে এটা হয়েছে, হাজার হাজার ছেলেকে হত্যা করা হয়েছে, নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে, এবং এই হত্যাকাণ্ডের সাথে এক গোটা রাষ্ট্রের বাহিনী সমূহ সম্পৃক্ত হয়েছিল। এই বিপুল পরিমাণ তথ্য প্রমাণাদি, শহীদদের তালিকা, আহতদের তালিকা, 25,000-এরও বেশি আহত এখন পর্যন্ত আমরা পেয়েছি। এই এভিডেন্সগুলোকে কম্পাইল করে এটার বিচারের উপযোগী করে আদালতে প্রেজেন্ট করা, এটা আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। আমরা খুব স্মুথলি এখন পর্যন্ত কাজে আগাচ্ছি। আশা করছি যে এখানে এতটা ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স প্রেজেন্ট করা হবে যে অপরাধীরাও যাতে বুঝতে পারে যে তাদের যে কৃত অপরাধের দায়ে যে বিচারটা করা হচ্ছে সেটা আসলে তাদের জন্য যথার্থ হয়েছে। সেই কারণে আমরা অতীতের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে এই ট্রাইব্যুনাল যাতে কোনো রকমের চাপিয়ে দেওয়া বিচার না করে, সেই বিষয়টি এনশিওর করার জন্য আমরা সর্বাগ্রে চেষ্টা করছি। এবং আমরা এটাও এনশিওর করতে চাই যে এই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে জাতির মধ্যে, বা এই যে নিরস্ত্র সাধারণ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তার আগে 16 বছর ধরে গুম এবং খুনের মতো, ক্রসফায়ারের মতো মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে, এই যে জাতির মনে এই শাসক গোষ্ঠী এবং অত্যাচারীদের ব্যাপারে যে ক্ষোভ এবং প্রতিশোধের আগুন আছে, এটাকে নির্বাপিত করার আইনসম্মত পন্থা হচ্ছে যে এদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, যাতে মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে প্রতিশোধ নিতে না চায় সেজন্য। এবং ভবিষ্যতে বাংলাদেশে কোনো শাসক যাতে স্বৈরশাসক হয়ে নিজ জনগণকে হত্যা করা বা তাদের প্রতি মানবতা বিরোধী অপরাধ করার মতো দুঃসাহস কোনো স্বৈরশাসকের না হয়, এবং আগামী জেনারেশনকে বারবার স্বাধীনতা এবং মুক্তির জন্য রক্ত দিতে না হয়, এই ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্যই এই বিচার এবং এই ট্রাইব্যুনালকে নিরপেক্ষভাবে যথার্থ স্ট্যান্ডার্ড মেনটেন করে বিচারটা করা প্রয়োজন। আমরা এই চ্যালেঞ্জের যে গভীরতা, এটার ব্যাপকতা, এটা আমরা বুঝি, সেটাকে বুঝেই আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এবং আমরা জাতিকে এবং আজকের আপনার মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার কাছে এটা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি যে আমরা সেই বিষয়টা এনশিওর করব। কিন্তু মানে এই যে বিচার প্রক্রিয়াটি আপনারা এরই মধ্যে শুরু করেছেন, কি মানে কতটা মামলা এ পর্যন্ত আপনাদের কাছে হস্তান্তর করা হয়েছে, বা এই যে বিশাল মানে সারা বাংলাদেশেই গণহত্যা হয়েছে আপনি নিজেই বললেন, বা গত রেজিমে যে 15-16 বছর ধরে হত্যা, খুন, গুম, রাজনৈতিক হত্যাকাণ্ড, এর সঙ্গে তো বিপুল সংখ্যক মানুষ জড়িত। এখানে শুধু যে একটি রাষ্ট্র আসামি বললেই তো আসলে শেষ হয়ে যাচ্ছে না। এই রাষ্ট্রের নানান স্টেক হোল্ডার্স আছে, নানান ক্যারেক্টার আছে। এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন বাহিনীর সদস্যরা আছে। তো এত সংখ্যক মানুষকে মামলার আসামি করে বিচার যে প্রক্রিয়া, যে বিচারটি এগিয়ে যাবে, সেটি আসলে এই বিচারের ভলিউম তো অনেক বড় হবে, এবং এখানে অ্যাকিউজড মানুষের সংখ্যা তো অনেক বেশি হবে। এটা কিভাবে সংকুলন করছেন, বা এই কি প্ল্যান করছেন আপনারা? জি, এটা একটা যথার্থ প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের কাছে কয়েকশো অভিযোগ জমা পড়েছে। প্রত্যেকটা অভিযোগই কিন্তু একটা মামলা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার ধরনটা বাংলাদেশের প্রচলিত আদালতে যে সমস্ত মামলা হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। কয়েক হাজার অভিযোগ মিলে আমরা হয়তো একটা মামলা করব। 2,000 মানুষ শহীদ হয়েছে,
25,000 মানুষ আহত হয়েছে, তাহলে 25,000 লোক প্রত্যেকে যদি একটা করে মামলা করে, 2,000 শহীদ ফ্যামিলি যদি একটা করে মামলা করে, তো 27,000 মামলা হবে। এখানে কিন্তু সেভাবে মামলা করার প্রয়োজন নেই। গণহত্যা যদি হয়, মানবতা বিরোধী অপরাধ যখন হবে, প্রত্যেকটা মার্ডারকে আলাদাভাবে প্রমাণ করার প্রয়োজন নেই। এইখানে এই অভিযোগের ব্যাপারে যে অসংখ্য মানুষের ইনভলভমেন্ট ছিল, প্রত্যেককে বিচারের মুখোমুখি আমরা করব না। আমরা চাই যে মূলত যার নির্দেশে, যার পরিকল্পনা এবং যাকে উদ্দেশ্য করে একটা রাষ্ট্রযন্ত্রকে একটা অপরাধী সংগঠনে পরিণত করা হয়েছিল, পুলিশ বাহিনী। আপনারা জানেন যে গোটা দেশ থেকে পুলিশ পালিয়ে গিয়েছিল, কারণ তারা জানে যে তারা অপরাধের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা কি পুলিশ বাহিনী সবাইকে সাজা দিব? না। আমরা প্রায়োরিটি ঠিক করেছি যে যারা মূলত এই ঘটনাগুলোর জন্য পরিকল্পনা করেছেন, যাকে কেন্দ্র করে এগুলো হয়েছে, যারা মূল নির্দেশদাতা, যারা এগুলোকে পেট্রোনাইজ করেছে, সেই টপ ব্রাসেস, তাদের বিচারটা আমরা করবো। এখানে হাজার হাজার মানুষের বিচার করলে তো যুগের পর যুগ সময় লাগবে, এবং এই গণহত্যার বা মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়া এইভাবে করাও হয় না। সুতরাং আমরা দেখব যে সবচাইতে বেশি সম্পৃক্ততা যাদের, যাদের নির্দেশে, যাদের পরিকল্পনায় এবং যাদের ইশারায়, যাদের সব কিছু এই ইনভলভমেন্ট এখানে আছে, এবং গ্রাউন্ড লেভেলে যারা মেইন পারপিট্রেটর, যাদেরকে আইডেন্টিফাই করা যাবে, তাদেরকে শুধু এখানে বিচারের জন্য আনা হবে। বাকি যারা হাজার হাজার মানুষ থাকবে, তাদের সবাইকে এই ট্রাইব্যুনালের বিচারে আওতায় আনা হবে না। আইনটা যেখানে সংশোধন করা হয়েছে যে এই ট্রাইব্যুনালের বাইরেও যদি ট্রাইব্যুনাল মনে করে যে এই অপরাধের বিচার বাকি আসামিদের ক্ষেত্রে সাধারণ আদালতে করা যাবে, তাহলে সেখানেও বিচারের জন্য পাঠিয়ে দেওয়া যেতে পারে। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে সরকারের প্রধান ব্যক্তির থেকে শুরু করে ক্যাবিনেট এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যারা প্রধান ব্যক্তি ছিলেন, যারা এই গণহত্যাকে চালিয়ে নিয়ে গেছেন এবং পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন এবং বাস্তবায়ন করেছেন, তাদের বিচারটা করবো আমরা। কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনি একটি কথা বলেছেন যে মানুষের মনে যে প্রতিশোধের আগুন তৈরি হয়েছে, সেটিকে নির্বাপিত করার একটি উপযুক্ত পন্থা হচ্ছে তাদের জন্য সুবিচার নিশ্চিত করা। এই যে প্রতিশোধের আগুন বা মানুষের মনে যে ক্ষোভের আগুন, এই আগুনের একটি অন্যতম অনুষঙ্গ আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে অনেক ক্যারেক্টারকে দেখা গেছে এই বিপ্লবের সময়, এই গণহত্যার সময় অনেক পুলিশের সদস্যকে দেখা গেছে যাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে, যারা গুলি করছে, একের পর এক গুলি করছে, এবং তারা এক ধরনের নেশার মতো মানুষ হত্যা করছে। এই ক্যারেক্টারগুলোকে বিচারের মুখোমুখি না করতে পারলে তো আসলে মানুষের মনের সেই আগুন, সেটা নির্বাপিত করা কি আসলে সহজ হবে আপনার কাছে? আমরা বলেছি এটা যে যারা যারা গ্রাউন্ডে যাদেরকে আমরা পেয়েছি, যারা নিষ্ঠুরতার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। তবে প্রায়োরিটি হচ্ছে যে তারাই কাজগুলো যারা করেছে, কে তাদেরকে এরকম উন্মত্ত খুনিতে পরিণত করলো, কার নির্দেশে, কেন পুলিশ বাহিনী এত ব্যাপরোয়া হয়েছে? পুলিশে তো এরকম হবার কথা ছিল না। তাহলে পেছনের যারা মাস্টার মাইন্ড এবং যারা অর্ডারটা দিয়েছে, প্ল্যানটা করেছে, পুলিশকে দিয়ে কি কি করতে হবে, কি নির্মূল করার সিদ্ধান্ত হয়েছে, কারফিউ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, শুট এট সাইট করার সিদ্ধান্ত হয়েছে, আন্দোলনকারীদের যে কোনো মূল্যে হটিয়ে দিতে হবে, তাদেরকে রাজাকার হিসেবে ব্র্যান্ডেড করা, এই কাজগুলো যারা করেছে মূল মাস্টার মাইন্ড, তাদের বিচারটা আগে হবে। পাশাপাশি যারা গ্রাউন্ডে অ্যাট্রোসিটি চালিয়েছে তাদের বিচারটা তারপরে ক্রমান্বয়ে আসতে থাকবে, কিন্তু কেউ বিচারের বাইরে থাকবে না। কিন্তু এটাও সত্য, দেখুন একটা বাহিনীতে হয়তো একটা গ্রুপে 200 জন পুলিশ ছিল, তার মধ্যে 2 জন বা 3 জন হয়তো সিরিয়াস অ্যাট্রোসিটির সাথে সম্পৃক্ত ছিল। আমি 200 জনকেই বিচারের মুখোমুখি এই ট্রাইব্যুনালে করতে চাই না। ওইখানে সবচেয়ে নটোরিয়াস যে কয়েকটা ছিল বা যিনি কমান্ডার ছিলেন, তারা বিচারের মুখোমুখি হবেন। সবাইকে বিচারের মুখোমুখি করতে হলে বাংলাদেশের গোটা বাহিনীটাকে বিচারের মুখোমুখি করতে হবে। এটা অবাস্তব জিনিস, এবং এটা করে এটা আসলে রাষ্ট্রের আসলে যে জিনিস আমি অ্যাচিভ করতে চাই, রাষ্ট্রের সংহতি, স্থিতিশীলতা এবং বিচার প্রতিষ্ঠার মাধ্যমে যেটা করা, সেটা কিন্তু পসিবল নয়। সেই কারণে যে সমস্ত অফিসাররা একদম গ্রাউন্ড লেভেলে আইডেন্টিফাইড হবেন, তারা বিচারের মুখোমুখি হবেন। সর্বাগ্রে হবেন তাদের যারা মাস্টার মাইন্ড, তাদের যারা প্রভু, যাদেরকে বাঁচানোর জন্য তারা এই জঘন্য কাজটা করেছেন, তাদের বিচারটা আগে হবে। কিন্তু এখানে একটি মৌলিক সমস্যা দেখা দেবে কি, যে বিচারের মুখোমুখি যাদের করবেন বা করার প্ল্যান করছেন আপনারা, তাদের বেশিরভাগই তো এখন দেশের বাইরে, অর্থাৎ একেবারে রাষ্ট্রের প্রধান নির্বাহী থেকে শুরু করে মানে সাবেক সরকারের সবাই তো আসলে দেশের বাইরেই পালিয়ে গেছেন। তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করা বা তাদেরকে ফেরত আনবার কোনো প্রক্রিয়া কি আপনারা যাচ্ছেন? ইন্টারপোলের সহায়তায়, যেটি খুব প্রতিষ্ঠিত একটি পন্থা রয়েছে, সেই সহায়তা কি নিচ্ছেন আপনারা বা এই ধরনের কোনো চিন্তা করছেন? আমরা প্রথমত হচ্ছে যে সবাই দেশের বাইরে চলে গেছে তা নয়। আমাদের এখানে আমরা এখন পর্যন্ত 70-75 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু এই আদালত থেকে হয়েছে। তাদের মধ্যে দেশের বাইরে পালিয়ে গেছে খুব বেশি সংখ্যক নয়। প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী, সে পালিয়ে আছে। বাট অনেকেই দেশের মধ্যে আছে যারা কেউ গ্রেপ্তার হয়েছেন,
অনেকে গ্রেপ্তার হওয়ার প্রক্রিয়ার মধ্যে হয়তো আছেন, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারবেন। কিন্তু দেশের বাইরে পালিয়ে থাকলে যে আনা যাবে না তা কিন্তু নয়, কারণ আমাদের ইন্টারপোলের সহযোগিতার জন্য রেড অ্যালার্ট জারি করা, যেটা রেড নোটিশ, সেটা কিন্তু সাবেক স্বৈরশাসক যে প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে এটা আমরা জারি করিয়েছি। অন্যান্যদের ক্ষেত্রে একই প্রক্রিয়া, ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনার চেষ্টা সেটা করা হবে। এবং যে সমস্ত রাষ্ট্রে তারা পালিয়ে আছেন তাদের সাথে যদি আমাদের এক্সট্রাডিশন ট্রিটি থাকে, অধিকাংশই আমার জানা মতে ভারতে আছে, ভারতের সাথে আমাদের অপরাধী প্রত্যার্পণ চুক্তি বলবৎ আছে, সেটার আন্ডারে আমরা তাদের ফেরত চাইতে পারি। রাষ্ট্র সেটা কিন্তু ফেরত চাওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে, এটা ক্রমান্বয়ে আমরা সেটা চাইব। তবে যে যেখানেই থাকুক অ্যাবসেন্সিয়া ট্রায়ালের মাধ্যমে বিচার করা যাবে, সে কারণে আমরা এই বিচার প্রক্রিয়াকে কখনো স্তব্ধ করব না, বিচার চলতে থাকবে। তাদের যদি সৎসাহস থাকেন, তারা যদি দেখাতে পারেন, তারা এসে বিচারের মুখোমুখি হতে পারেন, তারা নিজেদেরকে ইনোসেন্ট প্রমাণ করতে পারেন। আদারওয়াইজ এখানে আইন অনুযায়ী যে প্রক্রিয়াটা আছে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের, সেটা চলতে থাকবে। আপনি যদি বলেন যে 70 বা 75 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে ট্রাইব্যুনাল থেকে, তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং কতজন এখন পর্যন্ত? প্রায় 30 জনের কাছাকাছি অ্যারেস্ট হয়েছেন। কিন্তু বাকি যারা আপনি বললেন যে বেশিরভাগ সংখ্যায় এখনো দেশেই রয়ে গেছেন বলে আপনার ধারণা, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা এক ধরনের নমনীয়তা প্রদর্শন করা হচ্ছে কিনা? এটা আমাদের ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়, কারণ আমাদের এখান থেকে গ্রেপ্তারি পরোয়ানাটা আদালত জারি করবে বা আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করে আদালতের কাছ থেকে এটা নেই। কিন্তু এটা এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের পুলিশ বাহিনীর কাছে এটা যায়। তো আপনারা জানেন যে এত বড় একটা অভ্যুত্থানের পরে পুলিশ বাহিনী পুরোটাই একদম পুলিশ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। সেইখানে এইটাকে রেস্টোর করে আবার তাদের মাধ্যমে রাষ্ট্রের যে চাহিদা পূরণ করাটা একটু সময় লাগবে, কারণ পুরো জিনিসটা কিন্তু একটা ট্রমাটাইজড অবস্থায় আছে। সুতরাং একটু সুসংহত হতে একটু সময় হয়তো লাগতে পারে, বাট পুলিশ বাহিনী আবার অ্যাক্টিভ হবেন আমরা আশা করি। আমরা পুলিশকে বারবার বলেছি যে যারা অ্যাট্রোসিটির সাথে সম্পৃক্ত ছিলেন না তাদেরকে আমরা কোনো অবস্থাতেই বিচারের মুখোমুখি করব না। সুতরাং যারা অ্যাট্রোসিটি করেননি, অপরাধের সাথে সম্পৃক্ত না, তারা নির্ভয় দায়িত্ব পালন করতে পারে, সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। কাজে রাষ্ট্রের কাজে তারা যাতে মনোযোগী হতে পারেন সে বিষয়টাও আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা আশা করি যে এই পুলিশের যে একটা ভেঙে পড়া ভাব, খুব সহসাই এটা কাটিয়ে উঠবেন তারা, কারণ ইতিমধ্যে নতুন আইজিপি নিয়োগ হয়েছে, নতুন পুলিশ কমিশনার নিয়োগ হয়েছে। আমরা আশা করব যে তারা খুব দ্রুতই এই সুসংহত অবস্থায় ফিরে যাবেন এবং রাষ্ট্র তার স্বাভাবিক ফাংশনিং শুরু করতে পারবে, পুলিশিং ফাংশনিং, এবং সেই ক্ষেত্রে আসামিদের গ্রেপ্তার করার ব্যাপারেও তারা আগের চেয়ে অনেক বেশি অগ্রগতি। অ্যাডভোকেট তাজুল ইসলাম, এই ট্রাইব্যুনালের ব্যাপারে কিংবা এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে আপনি জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পতিত সরকার আওয়ামী লীগের পক্ষ থেকে এক ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে নানানভাবে। তাদের বৈদেশিক শাখা, যে দলের শাখাগুলো আছে, তারা সেই কাজটি করে যাচ্ছে। ইতোমধ্যে আপনি জানেন যে তাদের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ কোর্ট হ্যাগে, যেটা ইন্টারন্যাশনাল আইসিসিতে একটি এই সরকারের প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ এই সরকারের বিরুদ্ধে একটি অভিযোগও দেওয়া হয়েছে। তো আমি যদি প্রশ্ন করতে চাই যে এই বিচার প্রক্রিয়াটাকে মানে বিতর্কের ঊর্ধ্বে রাখবার জন্য বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রাখবার জন্য, যাতে কেউ কোনো ধরনের প্রচার প্রপাগান্ডার মাধ্যমে এই বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে আন্তর্জাতিক এরিনায়, কি মেজার নিয়েছেন? আপনার কাছে কি মনে হয়? এটা ট্রাইব্যুনালের নিজস্ব ব্যাপার নয়, এটা রাষ্ট্রের ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিল বিগত সরকারের আমলের ক্ষমতাসীন ব্যক্তিরা, তাদের হাতে প্রচুর অবৈধ অর্থ আছে। তারা দেশে বিদেশে এই অর্থকে পাচার করেছে এবং সেগুলোকে ব্যবহার করে এই বিচার প্রক্রিয়াকে বানচাল করার জন্য বা বিতর্কিত করার জন্য তারা চেষ্টা চালাবে। রাষ্ট্রের জনগণ যারা রক্ত দিয়ে দেশটাকে আবার স্বাধীন করেছেন, তাদের প্রতি আমাদের অ্যাপিল থাকবে তাদের এই প্রোপাগান্ডাগুলোর সঠিক জবাব সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেখানে যে ধরনের অপপ্রচার চালানো হবে সেটার জবাব যাতে জাতি দিতে থাকেন, কারণ এটা দেশটাকে রক্ষা করার জন্য এই বিচার প্রক্রিয়াটাকে আমাদেরকে জারি রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আইসিসিতে যে অভিযোগটা করেছে তারা প্রফেসর ইউনূস সহ বাকিদের বিরুদ্ধে, এটা একটা হাস্যকর অভিযোগ, কারণ আইসিসিতে এরকম অভিযোগ আপনিও করতে পারেন, কিন্তু এগুলো কখনোই আপলোড করা, এটা কখনোই আমলে নেওয়ার মতো বিষয় নয়। আর আমরা রাষ্ট্র যখন আমরা রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ, তো যখন আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এরকম মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস, এগুলোর বিচারের জন্য যদি কোনো রাষ্ট্র সক্ষম থাকে এবং উইলিং থাকে, তাহলে সে রাষ্ট্র নিজেই করতে পারে। আইসিসিতে সেই মামলাই যাবে যদি রাষ্ট্র এই বিচার করতে সক্ষম না হয় এবং রাষ্ট্রে উইলিং না হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে এই দুটোর একটাও প্রযোজ্য না। বাংলাদেশ সরকার সক্ষম, তার আদালত ব্যবস্থা আছে এবং এটা উইলিং বাংলাদেশ সরকার।
সুতরাং এই বিচার বাংলাদেশের আইনে করা সম্ভব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে। সুতরাং এই যে হাইপ তৈরি করার চেষ্টা, এটা তারা করতেই থাকবে, কিন্তু এটা করে পার পাওয়া তো যাবে না। কারণ যে অপরাধ করেছে এটার এভিডেন্স, জাজল্যমান এভিডেন্স সবার সামনে আছে, সেগুলোকে আমরা ইন্টারন্যাশনাল যে পদ্ধতিতে আদালতের সামনে প্রেজেন্ট করা হয় সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা আদালতে প্রেজেন্ট করব। আমরা এখানে নিরপেক্ষ বিচারক নিয়োগ সরকার এখানে দিয়েছে, এবং এই বিচারক যারা ছিলেন আগের সরকারের আমলে যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট সেরকম কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এবং এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, অতীতে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধেও উনি কিন্তু মামলা চার্জ গঠন করেছেন, অনেক অভিজ্ঞতা তার আছে, তাকে পারচেজ করা যাবে না, তাকে কোনো হুকুম দিয়ে কোনো আদেশ কিন্তু এখান থেকে আদায় করা যাবে না। আইনের নেসেসারি সংশোধন আনা হয়েছে যাতে করে আসামিদের কোনো অধিকার বঞ্চিত না হয়, সেই ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিশ্চিত করার জন্য যতটুকু সংশোধন আগের আইনের দরকার ছিল সেগুলো কিন্তু এই সরকার করেছে। এই নতুন সংশোধিত আইনের মাধ্যমে এটাকে আরও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করা হয়েছে। আমরা বলেছি তোমাদের যত ভালো আইনজীবীর দরকার হয় তোমরা আনতে পারো, প্রয়োজনে বিদেশি যদি অ্যাডভাইজার দরকার হয়, পরামর্শক দরকার হয়, সেটাও তারা নিতে পারে। একইভাবে প্রসিকিউশন সে সাহায্য নিতে পারে, প্রসিকিউশন অলরেডি বিদেশি পরামর্শক নিয়োগও করেছে। সুতরাং আমরা চাইবো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে আমরা আমন্ত্রণ জানাই যে তোমরা দেখো যে এখানে আমরা কি প্রক্রিয়া বিচারটা করছি। সুতরাং এভরিথিং ইজ ওপেন, এটা কেউ বলতে পারবে না যে এখানে হাইড অ্যান্ড সিক কোনো কিছু করা হয়েছে, গোপন বিচার করা হয়েছে বা ষড়যন্ত্রমূলক কোনো কিছু করা হয়েছে, এই কিছু বলার কোনো সুযোগ এখানে রাখা হয়নি। এবং আগামী দিনে এই বিচার প্রক্রিয়া যত ঘনিয়ে আসবে এবং প্রক্রিয়াগুলো মানুষ দেখতে পাবে, তত এটা সবার বুঝতে পারবেন যে এখানে সত্যিকার অর্থে একটা ন্যায় বিচার করার প্রক্রিয়া চলছে। এখানে গত রেজিমে আপনি যদি গত 16 বছরের গণহত্যা, গুম, হত্যা, খুন এগুলার বিচারকে সন্নিবেশিত করার চেষ্টা করেন, তাহলে দেখবেন এখানে শুধু ক্যারেক্টারগুলো, শুধু ব্যক্তিদের আপনি আসামি করলে সম্ভবত যথেষ্ট নয়। এখানে দল হিসেবে আওয়ামী লীগ একটি বড় ক্যারেক্টার। তো এখানে কি এই মামলায় কি দল হিসেবে আওয়ামী লীগের বা অন্য কোনো দলও যদি সম্পৃক্ত থাকে, আপনাদের অনুসন্ধানে বের হয়ে আসে, দলের বিচার কি করা সম্ভব? এই আইনে কিন্তু এই বিধান, দলের বিচার যে করা সম্ভব সেই বিধান কিন্তু আওয়ামী লীগ সরকারই সংযোজন করেছে, সেটা এখনো আছে। যেটা ছিল যে দলের বিচার করে কি শাস্তি দেয়া হবে সেটা বলা ছিল না, এই আইন সংশোধন করে বলা হচ্ছে কি ধরনের শাস্তি দেয়া হবে যে আদালত নির্ধারণ করতে পারবেন। কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু দলের বিরুদ্ধে কোনো চার্জ আনছি না, আমরা ব্যক্তির বিরুদ্ধেই আনছি। ভবিষ্যতে যদি কখনো মনে হয় যে দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধে, কোনো সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ আনয়ন করা প্রয়োজন, সেটা ভবিষ্যতে আমরা বিবেচনা করব। কিন্তু আপাতত আমরা দলের ব্যাপারে যাচ্ছি না। ব্যক্তি পর্যায়ে যারা অফেন্স করেছেন সেই অফেন্সগুলোকে সামনে নিয়ে এসেই এই লোকদেরকে বিচার করার মুখোমুখি আমরা করতে চাই, যাতে করে কোনো স্বৈরশাসক ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে এই ধরনের অপরাধ করতে সাহসী না হয়। জি, এখন এই যে ট্রাইব্যুনালের আপনি চিফ প্রসিকিউটর হলেন, আপনি জানেন যে এই ট্রাইব্যুনালের সঙ্গে অনেক কলঙ্ক জড়িত আছে। বিশেষ করে একেবারে আন্তর্জাতিক মহলে সকলেই জানে যে স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে এখানে বাংলাদেশের বিচারপতি রায় ঘোষণা করছে, কিন্তু সেই রায় অন্য জায়গা থেকে লিখে দেওয়া হচ্ছে বা ফরমায়েশ করে দেওয়া হচ্ছে, কিংবা কোনো কোনো জায়গায় এরকম এসছে গণমাধ্যমে যে প্রধানমন্ত্রীর ফরমায়েশি রায় শুধু পাঠ করে শুনিয়েছেন আপনার বিচারপতি। তো এই ধরনের স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে যে কলঙ্কগুলো এই ট্রাইব্যুনালের সঙ্গে লেগে আছে, সেগুলোর ব্যাপারে কোনো তদন্ত কি আপনারা করবেন, বা এইগুলোকে কেন হয়েছে, এর সঙ্গে কারা জড়িত ছিল, কারা কারা এই অপরাধগুলো করেছে, অপকর্মগুলো করেছে, সেটি অনুসন্ধান করবার কোনো চেষ্টা? এটা এই ধরনের অনুসন্ধানের দায়িত্ব আসলে রাষ্ট্রের এবং সরকারের। সরকার যদি চান এগুলোর অবশ্যই তদন্ত করতে পারেন, কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রায়োরিটি এখন ওগুলো নয়। এখন নগদ যে সমস্ত গণহত্যার চার্জ আমাদের সামনে আছে সেগুলো নিয়ে অগ্রসর হওয়াটা আমাদের দায়িত্ব। অতীতে যে সমস্ত কলঙ্ক এই ট্রাইব্যুনাল থেকে হয়েছে, বিচার প্রক্রিয়াকে ব্যবহার করে তারা করেছে, সুপ্রিম কোর্টকে ব্যবহার করেছে। আপনারা দেখেন যে এই ট্রাইব্যুনালের ব্যাপারে বলে যেটা কলঙ্কিত ট্রাইব্যুনাল, সেখানে আপনারা গেলেন কেন? কিন্তু এইটা কেউ ভেবে দেখেন না যে এই ট্রাইব্যুনালের রায়টা কোনোটাই কিন্তু চূড়ান্ত হয়নি সুপ্রিম কোর্টে না গিয়ে। তো যতগুলো শাস্তি দেওয়া হয়েছে সবগুলো সুপ্রিম কোর্টের মাধ্যমে কনফার্মড হয়েছে। তা আপনি এই ট্রাইব্যুনালের যদি সমালোচনা করেন তো সুপ্রিম কোর্টের কথা তো বলেন নাই। সুতরাং ট্রাইব্যুনালের সমস্যা ছিল, রাজনৈতিকরণ হয়েছে, সুপ্রিম কোর্টেরও রাজনীতিকরণ করা হয়েছিল। দলীয় বিচারকরা সেখানে ইচ্ছে মতো রায় দিয়েছেন, নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছেন বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে। সুতরাং সমালোচনা শুধু ট্রাইব্যুনালের করলে হবে না, ওই সময়ের সুপ্রিম কোর্টের যে সমস্ত জাজেস ছিল তারাও সুপ্রিম কোর্টকে এইভাবে ব্যবহার করেছে। কিন্তু আপনি কি তাহলে বলবেন যে সুপ্রিম কোর্ট ওই সময় অবিচার করেছে, আমি সুপ্রিম কোর্টকে বন্ধ করে দিব?
মাথা ব্যথা বলে তো আমি মাথাটা কেটে ফেলতে পারবো না। এই যে রাষ্ট্রের পরিবর্তনের পরে সুপ্রিম কোর্ট থাকবে, সেখানে নিরপেক্ষ বিচারক যাবেন, সেখানে ন্যায়পরায়ণ বিচারকরা গিয়েছেন, ট্রাইব্যুনালও একইভাবে পুনর্গঠিত হয়েছে। সুতরাং ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টকে আপনি বাদ দিতে পারবেন না। যেটা আপনি করতে পারবেন যে সেখানে বিচারের প্রক্রিয়াটাকে চেঞ্জ করতে পারবেন, ব্যক্তিগুলোকে নিরপেক্ষ করতে পারবেন, আইনগুলোকে যুগোপযোগী করতে পারবেন, প্রসিডিউরাল ফেয়ারনেস এনশিওর করবেন, সেগুলো করা হচ্ছে। কিন্তু কেউ যদি বলে যে এই ট্রাইব্যুনালে বিচারই সম্ভব না, এটা আসলে অবাস্তব কথা। কারণ সুপ্রিম কোর্ট অতীতে এসকে সিনহার মতো বিচারকরা ছিল বা আরও যারা ছিল, তারা যে অবিচার করেছে, এর জন্য তো সুপ্রিম কোর্টকে বন্ধ করে দেওয়া যাবে না। ট্রাইব্যুনালে একসময় অবিচার হয়েছে বলে ট্রাইব্যুনালকেও বন্ধ করা উচিত হবে না। ট্রাইব্যুনাল থাকবে, সুপ্রিম কোর্টও থাকবে, কিন্তু এখানে এই ট্রাইব্যুনালের মধ্যেই ন্যায় বিচার করে দেখাতে হবে যে হ্যাঁ, এখানে ন্যায় বিচারও সম্ভব। ওরা অবিচার করেছে কিন্তু আমরা অবিচার করব না, এটা আমরা দেখাতে চাই। তবে এই যে একটি বিষয়ে জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনি যেহেতু এর আগে আসামি পক্ষের আইনজীবী ছিলেন এই ট্রাইব্যুনালেই, এবং যে রায়গুলো হয়েছে বিশেষ করে জামাত এবং বিএনপির নেতাদের যে রায়গুলো হয়েছে, অনেকের ফাঁসি কার্যকর করা হয়েছে। এখন একটি দাবি উঠেছে যে এই বিচারগুলো আবার পুনর্বিচার করা কিংবা রিভিউ করা, কোনো ধরনের প্রক্রিয়ায় যদি এটি আরেকবার বিচারের প্রক্রিয়া আসে, তাহলে এই ট্রাইব্যুনালে আপনি এখন আছেন রাষ্ট্রের পক্ষের আইনজীবী হিসেবে আপনার তো এই রায়ের পক্ষেই থাকবার কথা, অর্থাৎ যে রায়টি হয়েছে সেই রায়ের পক্ষেই আপনি দাঁড়াবেন। কিন্তু আপনি এতদিন বলে এসেছেন যে এই রায়গুলো ফরমায়েশি রায় এবং এগুলো বিচারের নামে অবিচার হয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের কোনো মামলা এখানে আমাদের কাছে আসবে না। কারণ হচ্ছে যে যেগুলো সুপ্রিম কোর্টের রিভিউর মাধ্যমে সাজা কার্যকর করেছে তারা, সেগুলোকে যদি পুনঃতদন্ত করতে চায়, রাষ্ট্রকে ডিফারেন্ট তদন্ত ইনিশিয়েট করতে হবে এবং সেগুলোর কোথায় বিচার হবে এটাও আবার আইনি কাঠামোর মধ্যে দিয়ে তাকে ঠিক করতে হবে। এটা ট্রাইব্যুনালেই আসবে এমন নয়। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। এগুলো হাইপোথেটিক্যালি মানুষ চিন্তা করছে। যেগুলো ঘটে গেছে সেগুলো রিভিউ, যেগুলো পেন্ডিং আছে, আপিল সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেখানে শুনানির মধ্য দিয়ে এই কথাগুলো বলা সম্ভব। কিন্তু যাদের সাজা কার্যকর করে ফেলা হয়েছে, যাদের ফাঁসিতে হত্যা করা হয়েছে, তাদের ব্যাপারে তদন্ত করতে হলে রাষ্ট্রকে ডিফারেন্ট পদ্ধতিতে যেতে হবে, যে এই বিচার প্রক্রিয়াকে ব্যবহার করে কিভাবে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি করা হয়েছে। তখন সেই পর্যায়ে যদি আসে কখনো, তখন আমরা ভেবে দেখব। কিন্তু এইটা এমন কিছুই না, তখন তো আমি প্রসিকিউশন পক্ষে থাকতেই পারি। কারণ হচ্ছে তখনও আমরা অবিচারের বিরুদ্ধে আগে বলেছি, এখনও আমি প্রসিকিউটর হিসেবে অবিচারের বিরুদ্ধেই বলবো। এটাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই। আর এখন যেখানে আমি আছি সেখানে প্রসিকিউটর হিসেবে কি আপনি এই রায় যেটি দেয়া হয়েছে সেটি মানে রাষ্ট্রপক্ষের, আমরা তো সেই রায়ের পক্ষে বা বিপক্ষে দাঁড়াচ্ছি না এখন। এটা হাইপোথেটিক্যালি আপনি বলছেন যে ভবিষ্যতে যদি তদন্ত হয়, তখন তদন্ত হবে, তখন দেখা যাবে। তখন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার নাই। এটা কারণ এটা ট্রাইব্যুনালের সামনে নাই তো এখন। ট্রাইব্যুনালের সামনে যদি এই ট্রাইব্যুনালে আসার ব্যাপার না, এটা করতে হলে অন্য কোনো পদ্ধতিতে যেতে হবে। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজকে আপনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আমাদের, এর আগে অন্য একটি অনুষ্ঠানের সময় দিয়েছেন। আমরা অনেক খোলামেলা কথা শুনলাম। আমরা আশা করছি যেটির জন্য আসলে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, একটি বিচার, একটি মানসম্মত বিচার, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে এই গণহত্যার বিচারটি হবে এবং গত রেজিমে যে খুন, গুম এবং মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই বিচারগুলো আপনি চিফ প্রসিকিউটর হিসেবে আপনার সংস্থার পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই বিচারটিকে এগিয়ে নিয়ে যাবেন, মানুষের প্রত্যাশা পূরণ করবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আপনি যদি শেষ কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। আমাদের এই টেলিভিশনের দর্শকদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আমরা যারা অনুরোধ জানাবো, এই বিচার প্রক্রিয়াটা একটা জটিল এবং অসম্ভব কঠিন একটা কাজ। এই কাজে আপনারা সাহায্য করবেন। বাংলাদেশের একটা দ্বিতীয় স্বাধীনতা আনার ব্যাপারে মানুষ যেভাবে দলমত নির্বিশেষে এগিয়ে এসেছিল, এই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা এবং বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎ রচনার ক্ষেত্রে ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ভূমিকা পালন করবে। সুতরাং এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ব্যাপারে, দেশি বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র মোকাবেলার ব্যাপারে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন। আমরা দেশ এবং জাতিকে একটা নিরাপদ ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে শান্তিপূর্ণ উপায়ে নিরপেক্ষভাবে দুনিয়ার সামনে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চাই।
অসংখ্য ধন্যবাদ জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে টাইম পলিটিক্স এখানে শেষ করছি। আগামী পর্বে নিশ্চয়ই অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা আগামী শনিবার এই সময়ে টাইম টেলিভিশনের প্ল্যাটফর্মে হাজির হব। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।